নমস্কার, আমি সুস্মিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল ৭ রঙে সুস্মিতা। আজ ২৬শে এপ্রিল ২০২৪। আমরা এসে পৌঁছেছি ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2-তে। আজ শুরু হচ্ছে আমাদের ১৭ দিনব্যাপী ইউরোপ ভ্রমণ। মুম্বাই থেকে শুরু হলেও আমরা কলকাতার এক প্রখ্যাত ট্র্যাভেল সংস্থার সঙ্গে ট্যুরটি করছি। এদের যোগ দেব দুবাই পৌঁছে। দলের বাকি সদস্যরা কলকাতা থেকে আসবেন দুবাইতে। ১৭ দিনে আমরা ঘুরে দেখব 10টি কান্ট্রি: ইউকে, নেদারল্যান্ডস, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, লিনচেস্টাইন, ভ্যাটিকান সিটি ও ইটালি। বলাই বাহুল্য, এত কম সময় কোনো দেশই ভালো করে ঘুরে দেখা সম্ভব নয়, তাই বুড়ি ছোঁয়া আর কি। ট্যুরের নামও ফ্র্যাগ্রেন্স অফ ইউরোপ। সত্যি তো, এত কম সময় ইউরোপের সুগন্ধটুকুই পাওয়া যাবে। আনাজ কানাজ ঘুরে দেখার জন্য ভবিষ্যতেই তোলা রইল। মুম্বাই থেকে আমরা প্রথমে যাব দুবাই। গেট নাম্বার ৭৮ থেকে আমাদের ফ্লাইট। রাত ১০টা ২০ ছেড়ে আমাদের ফ্লাইট দুবাই পৌঁছবে রাত ১২টা ৫। এটা অবশ্য দুবাইয়ের লোকাল টাইম। ফ্লাইট সঠিক সময়ে ছিল আর আমরাও সঠিক সময়ে গেটের সামনে পৌঁছে গেছি। এখন বোর্ডিং পাসে সিট নাম্বার, গেট নাম্বারের সঙ্গে সঙ্গে জোন নাম্বারও লেখা থাকে। এ, বি, সি, ডি এইভাবে ফ্লাইটের আসনগুলিকে ভাগ করা হয় বিভিন্ন জোনে, আর বোর্ডিংয়ের জন্য কল করা হয় জোন অনুযায়ী। গ্রাউন্ড স্টাফ আমাদের বোর্ডিং পাসের জোন দেখে আমাদের লাইনে দাঁড় করালেন। মুম্বাই থেকে দুবাইয়ের ফ্লাইট এমিরেটস এয়ারলাইনের EK ৫০৯ একটি বোয়িং 777 এয়ারক্রাফট। প্রত্যেকটি রোতে 10টি করে সিট আর প্রায় রোয়ের সংখ্যা ১০০। কম বেশি ১০০০ যাত্রী একসঙ্গে ট্রাভেল করতে পারেন এই বিশালকায় ফ্লাইটটিতে। বসার সিট বেশ আরামদায়ক। কুশন, ব্ল্যাঙ্কেট আর এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন মুভি ও মিউজিক চ্যানেল রয়েছে প্রত্যেক সিটে। খাওয়া দাওয়ার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। এমিরেটসের সব ফ্লাইটে খাবারের সঙ্গে সঙ্গে আছে আনলিমিটেড ড্রিঙ্কসের আয়োজন, সফট ও হার্ড দু রকমেরই। এয়ার হোস্টেসরা হাসি মুখে প্যাসেঞ্জারদের বক্তব্য শুনছেন ও তাদের হেল্প করছেন। বাচ্চাদের মধ্যে বিলি করছেন এমিরেটস লেখা প্লেনের আকৃতির সফট টয়। যথাসময়ে আমাদের বিমান পৌঁছালো দুবাই এয়ারপোর্টে। নেক্সট ফ্লাইটের আগে হাতে রয়েছে কিছুটা সময়, তাই দেখে নিচ্ছি দুবাই এয়ারপোর্টের ঝাঁ চকচকে সব আউটলেটগুলো। আমরা এখন দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 3-তে। বলা হয় এটি পৃথিবীর লার্জেস্ট এয়ারপোর্ট টার্মিনাল। যদিও দাম যথেষ্ট বেশি, তবে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছে উচ্চমানের রেস্টুরেন্ট, টপ ক্লাস শপিং আর এক্সক্লুসিভ রেঞ্জের স্পা, লাউঞ্জ ও অন্যান্য সুবিধা। কিছুক্ষণ পরে দলবল নিয়ে আমাদের গ্রুপের ট্যুর ম্যানেজার পৌঁছলেন নির্দিষ্ট গেটের সামনে। গ্রুপ ম্যানেজারের সঙ্গে দেখা করে আমাদের পরিচয় দিলাম। আমাদের মতোই ব্যাঙ্গালোর থেকেও এক কাপল যোগ দিলেন এই গ্রুপে। তাদের মিটিং পয়েন্টও এই দুবাই এয়ারপোর্ট। দুবাই থেকে লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টে আমাদের পরবর্তী ফ্লাইট ছিল লোকাল টাইম রাত 2:45। নির্দিষ্ট সময়ে আমাদের বোর্ডিং পাস চেক করে ভিতরে ঢোকানো হলো, কিন্তু নতুন ফ্লাইটে ওঠানোর পরিবর্তে আমাদের বসানো হলো একটি হলে। ফ্লাইটের জন্য কল হবার পরেও দ্বিতীয় দফার সিকিউরিটি চেক হতে লাগলো, র্যান্ডামলি অবশ্য। ব্যাগ, জুতো, জ্যাকেট খুলে আবার চেকিং। লন্ডনের ফ্লাইটে উঠে আর জেগে থাকতে পারিনি। ঘুম ভাঙল গ্যাটউইক এয়ারপোর্টে পৌঁছে। ইমিগ্রেশনের ফর্ম্যালিটি পুরো করে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি লন্ডনের কিছু দ্রষ্টব্য দেখে নিতে।
গ্যাটউইক এয়ারপোর্ট থেকে শহর কিন্তু বেশ দূরে। দুর্দান্ত ল্যান্ডস্কেপ আর হলুদ ফুলে ভরা ক্ষেতের মাঝ দিয়ে আমাদের কোচ চলেছে লন্ডন শহরের দিকে। হলুদ গাছ দেখে পাঞ্জাবের সারসোদা ক্ষেত চোখের সামনে ভেসে উঠলেও এই গাছগুলো রেপসিডের। এর থেকে প্রসেসিং করে পরে তেল নিষ্কাশিত হয়। গাড়ি আরেকটু এগোতেই রাস্তার দুধারে ছবির মতো সুন্দর ছোট ছোট কটেজ। অনেক কটেজের সদর দরজায় রয়েছে সোনার মতো চকচকে পিতলের কড়া। প্রাচীনকালে, মানে যখন কলিং বেল ছিল না তারও আগে, এই কড়াগুলো দিয়ে বাড়ির দরজায় নক করা হতো। আজ আর তার প্রয়োজন নেই, কিন্তু শখ করে বহু লোক আজও কড়া লাগান। লন্ডন শহর যত এগিয়ে আসতে লাগলো, আকাশছোঁয়া বাড়ি, ফ্লাইওভার, ব্রিজ আর মেট্রো রেল জায়গা করে নিল আমাদের দুপাশে। লন্ডন হলো লিডিং সেন্টার তার ফাইন্যান্সিয়াল আর ইন্স্যুরেন্স অ্যাক্টিভিটির জন্য। এইচএসবিসি, লয়েডস ব্যাংকিং গ্রুপ, বার্কলে হলো কতগুলো বৃহত্তম ইউকে বেসড ব্যাংক। পরিষ্কার পরিচ্ছন্ন এই শহরটিতে ট্রাফিক কিন্তু যথেষ্ট, তবে সবাই রুল মেনে চলে। লন্ডন শহর হলো ইউনাইটেড কিংডমের ক্যাপিটাল। এটি ইউকের সবথেকে বড় শহরের সঙ্গে সঙ্গে তার আর্থিক, সাংস্কৃতিক ও যোগাযোগের কেন্দ্রস্থল। লন্ডন শহরের ইতিহাস কিন্তু খুব পুরনো। লন্ডন শহর জুড়ে ছড়িয়ে আছে বহু পৃথিবী বিখ্যাত স্থাপত্য। ক্লক টাওয়ার বা বিগ বেন, পার্লামেন্ট হাউস, টাওয়ার ব্রিজ, বাকিংহাম প্যালেস, ওয়েস্টমিনিস্টার অ্যাবি। তেমনি থেমস নদীর অন্য পারে গড়ে উঠেছে নতুন লন্ডন শহর। ইতিহাস ও আধুনিকতা একে অপরকে কমপ্লিমেন্ট করে এই শহরে। এই যে আমাদের বাঁদিকে দেখছেন বিলিংসগেট মার্কেট, এটি লন্ডনের বিখ্যাত আর সব থেকে বড় মাছের বাজার। এমনিতে তো এ বাজার সপ্তাহের 7 দিনই খোলা, তবে স্যাটারডে হলো মোস্ট পপুলার পাবলিক ডে, যেদিন ট্যুরিস্ট আর লোকালদের ভিড় দেখার মতো। আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন টেমস রিভার ক্রুজ। আমাদের বাস ছেড়ে দিল একটা বড় স্কোয়ারের কাছে, যা টাওয়ার অফ লন্ডন নামে খ্যাত। টাওয়ার অফ লন্ডন হলো হিজ ম্যাজেস্টিজ রাজকীয় প্যালেস আর দুর্গ। এই ঐতিহাসিক ক্যাসেলটি মধ্য লন্ডনের টেমস নদীর উত্তর তীরে অবস্থিত। আমাদের বাঁহাতে রয়েছে জুয়েল হাউস, যেখানে প্রদর্শিত আছে আমাদের ভারতের গর্ব সেই কোহিনূর হিরে, যা ইংল্যান্ডের বহু রানীর মুকুটের শোভা পাওয়ার পর এখন জনগণের দেখার জন্য এখানে রেখে দেওয়া হয়েছে। কেউ বলেন এখানে রাখা হীরাটি নকল, আবার কেউ বলেন আসল। টাওয়ার অফ লন্ডন থেকে কয়েক পা এগিয়ে লন্ডন পিয়ার, এখান থেকে আমাদের ক্রুজ শুরু। যে পিয়ারটিতে দাঁড়িয়ে আছি তার ঠিক পিছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লন্ডনের মোস্ট পপুলার ল্যান্ডমার্ক
টাওয়ার ব্রিজ। কত ছবিতে কত সিনেমায় দেখা এই আইকনিক স্ট্রাকচার আর চোখের সামনে। থেমস পৃথিবীর ব্যস্ততম নদীগুলোর মধ্যে একটি। পিয়ারে দাঁড়িয়ে অসংখ্য বোটের আনাগোনা দেখতে দেখতে এসে পড়ল আমাদের বোট। একতলা কাঁচ দিয়ে ঘেরা, সেখানে বসার ব্যবস্থা, আর দোতলা খোলা। জোর এক পশলা বৃষ্টি হয়ে যায়, দোতলায় সব সিট ভিজে গেছে। তবে আমাদের উৎসাহের কাছে এই প্রতিবন্ধকতা কিছুই না। হুড়মুড় করে উঠে গেলাম দোতলায়। দলের বেশিরভাগ লোকই ছবি তুলতে আর পোজ দিতে ব্যস্ত হয়ে পড়ল। থেমস নদীর বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ক্রুশ। লক্ষ্য করলাম নদীর দুধার সুন্দর করে বাঁধানো, আর দুধার জুড়ে পুরনো লন্ডনের বিখ্যাত সব আর্কিটেকচারাল হেরিটেজ বিল্ডিং। কিছুক্ষণ অন্তর অন্তর ব্রিজ দিয়ে লন্ডনের উত্তর আর দক্ষিণ দিক জুড়ে দেওয়া হয়েছে। শুনলাম থেমস নদীর উপরে প্রায় 30টি ব্রিজ আছে। It's also starred in some movies during its time as well. Just to name a few: James Bond, Mission Impossible, and Getting to the Greek. So many famous people have been in that pub as well. And me and the captain included. We'll be in there at 9 o'clock this evening conducting our research for these very commentaries. You're all more than welcome to come and join. প্রায় আধ ঘন্টা চলার পর ক্রুশ এসে পৌঁছালো তার প্রথম স্টপেজ ওয়েস্টমিনিস্টারে। বহু লোক নেমে গেলেন, উঠলেনও কিছু লোক। মেঘলা আকাশের নিচে ঝলমল করছে বিগ বেন, ওয়েস্টমিনিস্টার অ্যাবে। প্রচুর ট্যুরিস্ট চারপাশে। আজ নদী থেকে হলেও আগামীকাল লন্ডন ট্যুর করার সময় এই প্রখ্যাত জায়গাগুলি সামনের থেকে দেখব। আমাদের ক্রুশের লাস্ট পয়েন্ট লন্ডন আই। থেমসের সাউথ ব্যাঙ্কে অনেকক্ষণ থেকেই লন্ডন আই দৃশ্যমান। দুপুরে পেট পুজো সেরে চলে এলাম লন্ডন আই দেখতে। চলন্ত অবস্থাতেই কিন্তু লন্ডন আই বোট করতে হয়। লন্ডন আই বা মিলেনিয়াম হুইল অপারেশনাল হয় 2000 সালে। এটি তখন পৃথিবীর বৃহত্তম ক্যান্টিলিভার অবজারভেশন হুইল। ট্যুরিজমকে প্রমোট করার এই যে অভিনব প্রয়াস, এর জন্য বহু জাতীয় আন্তর্জাতিক সম্মান পায়। প্রতি বছর প্রায় 30 লক্ষ ট্যুরিস্ট এই লন্ডন আই দেখতে এখানে আসেন। 135 মিটার উঁচু এই হুইলটিতে 32টা ক্যাপসুল আছে, আর একবারে প্রায় 400 লোক এটায় বোট করতে পারে। প্রত্যেকটা ক্যাপসুল কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত, অর্থাৎ এসি। যত আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে লাগলাম, চারদিকের অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ যেন আরও ছবির মতো সুন্দর হয়ে উঠতে লাগলো। আমাদের গ্রুপে প্রায় 25 জন আমরা একসঙ্গে একটি ক্যাপসুলে উঠেছি। আমাদের ট্রাভেল এজেন্সির তরফ থেকে ফেসবুক লাইভ করা হলো এর মধ্যে। আমাদের উচ্ছ্বসিত মতামত প্রকাশ করার পর ফেসবুক লাইভ শেষ হলো একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আনন্দধারা বহিছে ভুবনে। সত্যি তখন প্রকৃতির সঙ্গে সঙ্গে আমাদের মনেও আনন্দধারা।
আমাদের হোটেলের চেকিং টাইম 3টে, তাই লন্ডন আই দেখে আমরা ধীরে ধীরে এগোলাম হোটেলের দিকে। গতকাল রাত্রে ঘুম তো হয়নি, আর আজ সকালে আমরা গ্যাটউইক এয়ারপোর্টে একটু ফ্রেশ হয়ে ওখান থেকেই সিধা সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়েছিলাম, তাই সকলেই কম বেশি পরিশ্রান্ত। সেই জন্য আমাদের আজকে সেকেন্ড হাফে আর কিন্তু কোনো প্রোগ্রাম রাখা হয়নি, অর্থাৎ হোটেলে চেক ইন করবার পর আমরা একটু বিশ্রাম করব, আর তারপরে একদম সিধা রাতের ডিনার। হোটেলে পৌঁছতে সময় লাগবে প্রায় 45 মিনিট। আমাদের হোটেল ডকল্যান্ডে। বাসের জানলা দিয়ে বৃষ্টি ভেজা লন্ডন শহরকে দেখতে দেখতে আজ সারাদিনের অভিজ্ঞতা রোমন্থন করছিলাম। থেমস নদীর জলে ভাসতে ভাসতেই হোক বা লন্ডন আয়ের ওপর থেকে, লন্ডন শহরের বিউটি কিন্তু আনপ্যারালালড। দুপুরে খাবারের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে তখন শেয়ার করতে পারিনি। আমরা আজকে লাঞ্চ করেছি লন্ডন আয়ের কাছে একটি রেস্টুরেন্টে। লন্ডন আয়ের চারধারে ছোট বড় অনেক খাবারের জায়গা, ভিড়ও কিন্তু ততোধিক। কখনো ভাবিনি লন্ডন শহরে এসে রেস্টুরেন্টে সিট দখলের জন্য মিউজিক্যাল চেয়ার খেলতে হবে। রেস্টুরেন্টে একটা সিট জোগাড় করার জন্য রীতিমতো হিমশিম খেয়ে গেছিলাম। প্রথম দিন লাঞ্চে ট্রাই করলাম ফিশ অ্যান্ড চিপস। এটা এখানকার বিখ্যাত খাবার, মন্দ লাগলো না। ট্র্যাভেল এজেন্সির পক্ষ থেকে প্রতি রাতে আমাদের জন্য ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনারের ব্যবস্থা করা হবে। আজ হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে আবার বেরোবো। আজকের ডিনারের জায়গা হোটেল থেকে বেশ কিছুটা দূরে, তাই বাসে করে গিয়ে খেয়ে আসতে হবে। আমাদের আগামী 2-3 দিনের ঠিকানা ডাবল ট্রি বাই হিলটন। এটা ডকল্যান্ড এলাকায়। থেমস নদীর তীরে এই হোটেলটি বেশ ছিমছাম, 2-3টি আলাদা আলাদা বিল্ডিং আর বেশ কিছু খোলা জায়গা। তবে এই হোটেলের সবথেকে প্রধান আকর্ষণ তার নিজস্ব পিয়ের, অর্থাৎ এইখান থেকে ইচ্ছা করলে থেমস নদীর অন্য পারে আপনি কিন্তু সহজেই যেতে পারবেন বোট ধরে। ডাবল ট্রি লন্ডন ডকল্যান্ড হলো লন্ডনের একমাত্র রিভারসাইড হোটেল যেখান থেকে ফ্রি ফেরি নিয়ে চলে যাওয়া যায় ক্যানারি ওয়ার্ফ। এখান থেকে সহজে জলপথে ঘুরে দেখে নেওয়া যায় লন্ডন শহর। হোটেলের 3টি বিল্ডিংকে ভাগ করে রেখেছে 2টো ওয়াটার বডি, মাঝখানে রিসেপশন, এক পাশে রুমস আর অন্য পাশে ডাইনিং হল। হোটেলে কনস্ট্রাকশনের সময় থেমস নদীর কিছু অংশ হোটেলের ভিতরে ঢুকিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ হোটেল যে 2-3টে বিল্ডিং সেগুলো কিন্তু কানেক্ট করা হয়েছে এই ছোট ছোট ওয়াটার বডির উপরে ব্রিজ বানিয়ে, আর তার উপর দিয়ে করিডোর করে দেওয়া হয়েছে, সেখান দিয়ে বিল্ডিংগুলো যুক্ত। আজকে আমরা খুব টায়ার্ড, সেজন্য আজকের এই যে ব্লগ এখানেই শেষ করছি। আগামীকাল আমাদের লন্ডন সিটি ট্যুর।